আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বাংলায় ই রিটার্ন দাখিল করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই বাংলায় ই রিটার্ন দাখিল করতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইলটিতে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করে এখানে যে সার্চ বার আছে এই সার্চ বারে আপনারা লিখবেন ই রিটার্ন, যেমনটি আমি লিখতেছি। ই রিটার্ন লিখে যখন সার্চ দিবেন তখন আপনারা প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন দ্বিতীয় অপশনটা ই রিটার্ন, আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন আই এম অলরেডি রেজিস্টার্ড, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড এবং সবশেষে এই যে ক্যাপসাটা আছে ক্যাপসা দিবেন। ক্যাপসা দিয়ে তারপর সাইন ইনে ক্লিক করবেন। ক্যাপসা বুঝতে সমস্যা হলে এই রিফ্রেশ বাটন আছে এখানে ক্লিক করবেন। আপনি আপনার পছন্দ মতো ক্যাপসা নিয়ে এখানে লিখে দিবেন। তো আমি আমার 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি এই ক্যাপসাটি লিখব। তো আমি ক্যাপসাটি লিখে দিলাম। এখন আমি সাইন ইনে ক্লিক করব। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পরে যেহেতু এটা মোবাইল ভার্সন, কম্পিউটার তো এদিকে দেখা যাইতো, তাই না? এই জন্য আপনি এই যে 3 লাইন বাটন আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সাবমিশনের নিচে আছে দেখেন রেগুলার ই রিটার্ন। আগে এখানে সিঙ্গেল পেজ রিটার্নও কিন্তু ছিল, বর্তমানে এটা অফ করে দিয়েছে। তো আপনারা যারা জিরো রিটার্ন দিবেন আপনারা এখন থেকে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করেই দিতে হবে। তো এখন আমি রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে প্রথমে আপনারা এটাকে ডেস্কটপ ভার্সন করে নেবেন। এই জন্য আপনাকে এই যে 3 ডট বাটন আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন এই যে ডেস্কটপ সাইট, এইখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন এখন কিন্তু একবারে ল্যাপটপ বা কম্পিউটারে আপনি যেভাবে করতেন ঠিক সেই রকম হয়ে গেছে। কিন্তু অসুবিধা হলো যেহেতু আমি ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি এজন্য খুব ছোট দেখা যাচ্ছে। তো আমি মোবাইলের স্ক্রিনটাকে একটু বড় করে দিব। তো আমি এটা বড় করে দিলাম। তো আমার আজকের ভিডিও কিন্তু বাংলায় কিভাবে রিটার্ন দাখিল করবেন সেই সম্পর্কে। এর জন্য আপনাকে আবার 3 ডট বাটনে ক্লিক করতে হবে। তো আমি 3 ডট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে ট্রান্সলেট, আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে যে তথ্যগুলি আছে সবগুলি বাংলায় হয়ে গেছে। শুধু এখানে না, অন্যান্য সকল পৃষ্ঠায় কিন্তু এখন বাংলা। তো প্রথমে দেখেন রিটার্ন স্কিম, এখানে অটোমেটিক মানে সেলফ থাকবে। মূল্যায়ন বছর 2024-25 থাকবে। তারপরে আয় বছর 1/7/2023 থেকে 30/6/2024 পর্যন্ত এখানে অটোমেটিক থাকবে। এগুলি আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপরে এখানে দেখেন যে উপরে উল্লেখিত আয় বছরে কোনো করযোগ্য আয়, আপনি হ্যাঁ দিবেন। হ্যাঁ, কারণ কি আপনার যে স্যালারি আছে স্যালারিটা কিন্তু করযোগ্য আয়, যদিও আপনি জিরো রিটার্ন জমা দিবেন তারপরেও এটা আপনি হ্যাঁ দিতে হবে। তারপরে এখানে দেখেন কোনো আয় বা সম্পূর্ণরূপে কর থেকে অব্যাহতিপ্রাপ্ত। আচ্ছা, আপনার যদি কোনো আয় থাকে যে কোনো কর নেই সেক্ষেত্রে আপনি হ্যাঁ দিবেন। এবং এটা সাধারণত দিয়ে থাকে ইউটিউবার, ফ্রিল্যান্সার বা ফেসবুকার যারা আছে তাদের ট্যাক্স কিন্তু কেটে রাখা হয়। এজন্য ওনার যে টাকাটা ব্যাংকে আসে এটা সম্পূর্ণ কর অব্যাহতি, এজন্য ওনারা এখানে হ্যাঁ দিবেন। তো যেহেতু আপনি স্যালারি হিসাবে দিবেন এই জন্য আপনি না দিবেন। তারপর দেখেন আবাসিক অবস্থা, আপনি যদি এই দেশে 183 দিনের বেশি থাকেন তাহলে আপনি বাসিন্দা। আর আপনি যদি এই দেশে 183 দিনের কম থাকেন এবং বাকি সময় অন্যান্য দেশে থাকেন তাহলে অনাবাসী। তো যেহেতু আমার ক্লায়েন্ট এদেশে আছে, তিনি বাসিন্দা, তাই এটা দিয়ে দিলাম। এরপরে আমি এদিকে যাই। এখানে দেখেন আয় প্রধান মানে মেইন ইনকাম, যেটা আপনি চাকরিজীবী হয়ে থাকলে কর্মসংস্থান থেকে আয় দিবেন। যদি আপনার বাড়ি ভাড়া থেকে টাকা আসে আপনি ভাড়া থেকে আয় দিবেন। যদি আপনার কৃষি থেকে আয় আসে তাহলে কৃষি থেকে আয় দিবেন। যদি ব্যবসা থেকে আয় আসে তাহলে এখানে সিলেক্ট করবেন। যদি মূলধনী লাভ থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন। আর্থিক সম্পদ থেকে আয় থাকলে আপনি এখানে ক্লিক করবেন। অন্যান্য উৎস থেকে আয় থাকলে আপনি এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখন দেখেন যাদের এফডিআর, ডিপিএস এবং সঞ্চয়পত্র আছে আপনারা এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, তো আমার ক্লায়েন্টের যেহেতু শুধুমাত্র কর্মসংস্থান থেকে আয় তাই আমি এখানে ক্লিক করলাম। আর আপনারা কিন্তু এখান থেকে যেটা আছে সেটাতে ক্লিক করবেন। যদি সবগুলি থাকে তাহলে সবগুলি আপনি সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে দেখেন নিচে নিম্নলিখিত উৎস থেকে কোনো আয়, যদি এই উৎসগুলো থেকে আপনার কোনো আয় থাকে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমার ক্লায়েন্টের নাই তাই এগুলোও সে সিলেক্ট করবে না। তো আমি একটু স্ক্রল করে নিচে দেখে যাই।
যেহেতু আমি এখন সামনের দিকে যাব, এজন্য সংরক্ষণ করুন এবং চালিয়ে যান। এতে করে সংরক্ষণও হবে, চালিয়েও যাব। আর যদি আপনি ব্যাকে যেতে চান তাহলে খসড়া সংরক্ষণ করুনে ক্লিক করে ব্যাকে যেতে পারবেন। তো আমি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এখানে ক্লিক করলাম। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। তো এখন দেখেন এখানে অতিরিক্ত তথ্য, আপনার প্রধান আয়ের অবস্থান, অর্থাৎ আপনার আয়ের লোকেশনটা কোন জায়গায়, এখানে ড্রপডাউন বাটন আছে, এখানে ক্লিক করে আপনি দেখাই দিতে হবে। আপনি যদি যোদ্ধাহত গেজেটেড মুক্তিযোদ্ধা হন তাহলে এখানে ক্লিক করবেন, প্রতিবন্ধী হলে এখানে ক্লিক করবেন, আর প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা অবলিক আইনগত অভিভাবক যদি হয়ে থাকে তাদের কাছ থেকে সুবিধা পান তাহলে এখানে ক্লিক করবেন। তো প্রথমে আমি লোকেশনটা দেখাই দিই, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে প্রথম যে 3টা অপশন আছে, এই যে দেখেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই 3টা সিটি কর্পোরেশনে যদি পুরুষ হয়ে থাকেন, আপনার ইনকাম যদি 3,50,000 টাকা ওভার হয়ে যায় তাহলে আপনাকে 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। আর যদি মহিলা হয়ে থাকেন, আপনার বার্ষিক ইনকাম যদি 4 লক্ষ টাকা ওভার হয়ে যায় তাহলে আপনাকেও 5,000 টাকা গুনতে হবে। যদি অন্যান্য সিটি কর্পোরেশনের পুরুষ হয়ে থাকেন আর আপনার ইনকাম যদি 3,50,000 টাকা ওভার হয়ে যায় তাহলে আপনাকে 4,000 টাকা গুনতে হবে। আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 4 লক্ষ টাকা ওভার হয়ে যায় তাহলে আপনাকে 4,000 টাকা গুনতে হবে। আর অন্য কোনো এলাকার পুরুষ যদি হয়ে থাকেন, আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 3,50,000 টাকা ওভার হয়ে যায় তাহলে আপনাকে 3,000 টাকা গুনতে হবে। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন আর আপনার ট্যাক্সেবল ইনকাম যদি 4 লক্ষ টাকা ওভার হয়ে যায় তাহলে আপনাকেও 3,000 টাকা ট্যাক্স দিতে হবে। তো আমার যে ক্লায়েন্ট উনি অন্য কোনো এলাকা, এটা এজন্য আমি এটা সিলেক্ট করে দিলাম এখানে। এখন আমি এখানে ক্লিক করব, এটা চলে আসছে। তারপরে নিচে দেখেন বিনিয়োগের জন্য ট্যাক্স রেয়াত দাবি। হ্যাঁ, আপনি দাবি করবেন, কারণ অনেক সময় দেখা যায় আপনার স্যালারি থেকে প্রতি মাসে জিপি ফান্ডে 3,000 বা 4,000 করে রাখেন। এতে করে বছরে যদি 3,000 করে রাখেন তাহলে এক বছরে আপনার আসে 3,12,36,000 টাকা। যদি 4,000 করে রাখেন তাহলে আপনার এক বছর আসে 48,000 টাকা। তো এই টাকাটার উপরে আপনি কিন্তু রেয়াত পাবেন যদি হা দেন, ঠিক আছে। আবার অনেকের ডিপিএস, এফডিআর এগুলি আছে, এগুলি কিন্তু ইনভেস্টমেন্ট, এগুলির জন্য আপনি এটা হা দিয়ে দিবেন। এখানে কিন্তু না দিবেন না, অবশ্যই হা দিবেন। তো আমি হা দিলাম। আচ্ছা, কোনো সম্পত্তির শেয়ার হোল্ডার পরিচালক কিনা, হা হলে হা দিবেন, না হলে না দিবেন। এখন আমি একটু টেনে এদিকে যাচ্ছি। এখানে দেখেন আইটি 10B এর প্রয়োজনীয়তা। আপনার সম্পত্তি যদি 50 লক্ষ টাকার উপরে হয় তাহলে হা দিবেন, আর যদি নিচে হয় তাহলে আপনি না দিবেন। নিজের যদি মোটর গাড়ি থাকে হা দিবেন, না থাকলে না দিবেন। নিজের অবসর সম্পত্তি অর্থাৎ বহির্দেশ থেকে যদি কোনো সম্পত্তি থাকে তাহলে হা দিবেন, না হলে না দিবেন। কোনো সিটি কর্পোরেশনে বাড়ি সম্পত্তি থাকলে হা দিবেন, না হলে না দিবেন। তো আমার ক্লায়েন্টের এগুলি নাই, এই জন্য আমি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এখানে ক্লিক করব। এখন কর্মসংস্থানের ধরনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে আপনার বেতন যদি সরকারি বেতন স্কেল আইবাস প্লাস প্লাস থেকে আসে তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। সরকারি বেতন স্কেল আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে অর্থ প্রদান নয়, আপনারা এটা সিলেক্ট করবেন। এটা করবেন এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার যে শিক্ষক আছেন আপনারা এটা সিলেক্ট করবেন। তারপরে বেসরকারি অবলিক সরকারি বেতন স্কেল ছাড়া অন্য কোনো যদি অপশন থেকে আপনাদের বেতনটা পেয়ে থাকেন তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। তারপরে বেতন হ্রাস করের হার সাপেক্ষে যদি থাকে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। তো আমার যে ক্লায়েন্ট সে সরকারি চাকরি করে, এজন্য সরকারি বেতন স্কেল আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে অর্থ প্রদান, এখানে এটা সিলেক্ট করে দিলাম। তারপরে সে একটা স্কুলে চাকরি করে, এজন্য তার স্কুলের অফিসের নামটা এখানে দিয়ে দিলাম, এবিসি জিপিএস। হ্যাঁ, আপনি আপনার বিদ্যালয়ের নাম বা আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে লিখবেন। এখানে পদবিটা দিবেন, উনি অ্যাসিস্ট্যান্ট টিচার, এজন্য অ্যাসিস্ট্যান্ট টিচারটা লিখে দিতে হয়েছে। এখানে আপনি আপনার পদবিটা দিবেন। এখন এখানে দেখেন যে বেসিক পে, অর্থাৎ 2023 জুলাই থেকে 2024 জুন পর্যন্ত আপনার এক মাসের বেসিক যত পান তাকে 12 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনার বাড়ি ভাড়া যা আসে সেই বাড়ি ভাড়াটা এখানে বসাবেন। মেডিকেল ভাতা আপনি যা পান তা এখানে বসিয়ে দিবেন। বাংলা নববর্ষ ভাতা যা পান তা বসিয়ে দিবেন। উৎসব ভাতা অর্থাৎ 2টা ঈদ বা অন্য ধর্মে যারা আছেন তাদের যে উৎসব ভাতা পান এখানে বসায় দিবেন। মহার্ঘ ভাতা অবলিক বিশেষ সুবিধা, এখানে আপনারা বিশেষ প্রণোদনাটা বসিয়ে দিবেন। শিক্ষা ভাতা হলো যদি আপনার এক সন্তান থাকে তাহলে প্রতি মাসে 500 টাকা করে, এক বছরে 6,000 টাকা। যদি 2 সন্তান থাকে তাহলে শিক্ষা ভাতার জন্য দুইজনের 500 1,000 করে, এক বছরে 12,000 টাকা এখানে দিয়ে দিবেন। জিপিএফ সুদ, যেটা জিপিএফ সুদ হলো আপনার জিপি স্লিপ যখন ডাউনলোড দিবেন বা ট্রেজারি থেকে সংগ্রহ করবেন তখন দেখবেন সব শেষের 2টা ঘর আগে আছে উপরে লেখা প্রফিট অফ দ্য ইয়ার, ওইখানে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আপনি এখানে দিবেন। তারপরে অনেকের বিশ্রাম এবং বিনোদন ভাতা আছে, অর্থাৎ শান্তি বিনোদন ভাতা পেয়ে থাকেন, আপনারা এখানে ক্লিক করবেন। আচ্ছা, যদি আপনার আরও কিছু বাকি থাকে তাহলে আপনি এই যে আরও যোগ করুন এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করে এই বক্স থেকে দেখবেন কি আছে আপনার বাকি। যদি কোনো কিছু বাকি থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিবেন। যেমন একটা জিনিস দেখাচ্ছি আমি, এই যে দেখেন অনেকেই বলে যে স্যার আমার তো হাউর ভাতা পাই, আমি কোথায় বসাবো? তো হাউর ভাতা এটা আপনি পার্বত্য ভাতা যে এখানে বসায় দিবেন। ঠিক আছে, অনেকে বিভিন্ন সম্মানী পেয়ে থাকেন, সেই সম্মানীটা আপনার এখানে বসাবেন। তারপরে দেখেন এখানে দেখবেন আপনার কোনটা আপনার সাথে মিলে। এই যে পেনশন, যারা অবসরপ্রাপ্ত একটা ভাতা পান, আপনারা এই পেনশনটা সিলেক্ট করে এখানে অবসর ভাতাটা দিয়ে দিবেন। অনেকে অর্থাৎ যারা বিভিন্ন বাহিনীতে আছেন, আপনারা কিন্তু রেশন ভাতা পান, তাহলে রেশন ভাতাটা এখানে সিলেক্ট করে দিবেন। অনেকে টিএডিএ পান, আপনারা টিএডিএটা সিলেক্ট করে টিএডিএ এর পরিমাণ লিখে দিবেন। টিফিন ভাতা, দেখেন আমার এখানে টিফিন ভাতাটা বাকি আছে, আমি এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে আমি টিফিন ভাতাটা লিখে দিব। শিক্ষকদের টিফিন ভাতা মাসে 200 টাকা করে, এক বছরে 2400 টাকা। তো এটা আমি লিখে দিলাম। তো এরকম আপনার যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর এখানে যে অপশনগুলি আছে দেখবেন এর মধ্যে আপনার কোনো অপশন বাকি আছে কিনা, থাকলে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে যদি এখানে আপনার কোনো অপশন না থাকে, আপনি নিচে দেখেন এই যে অন্যান্য যদি থাকে তাহলে এটাতে ক্লিক করলে কিন্তু এখানে আরেকটা বক্স আসবে। এই যে দেখেন একটা বক্স আসছে। এই বিশেষের মধ্যে আপনি এই বক্সটা কেন খুলছেন এটা লিখবেন। যেমন কি ওই যে বিশ্রাম ও বিনোদন ভাতা, টিফিন ভাতা, এরকম যদি কোনো ভাতার জন্য লেখেন এখানে লিখবেন। এক বছরে ভাতা কত পান এটা এখানে লিখে দিবেন। তো আমার ক্লায়েন্টের আর কিছু নাই, এই জন্য আমি এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। দিয়ে এখন আমি এই দিকে দেখি কি আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের। এখন আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন, গিয়ে খসড়া সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে আপনি কর্মসংস্থানের সারাংশ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার টোটাল ইনকামটা কত। এই যে টোটাল ইনকাম হলো, আমি দেখাই দিচ্ছি। এই যে এ হলো টোটাল ইনকাম 5,84,028 টাকা। আর এটা হলো কর মুক্ত আয় 3,12,428 টাকা। তারপরে এটা হলো ইনকামেবল ট্যাক্স, এই যে দেখেন করযোগ্য আয়। হ্যাঁ, করযোগ্য আয় আপনার টোটাল টাকা থেকে এই যে কর ছাড় যেটা, মানে কর মুক্ত যেটা, এটা বাদ দিয়ে যেটা থাকবে এটা হলো করযোগ্য আয়। তো ওনার করযোগ্য আয় হলো 2,71,600 টাকা। তো এখানে যেহেতু আমার এই ক্লায়েন্টের 3,50,000 টাকা ওভার হয়নি, তাই ওনার কিন্তু ইনকামের উপরে কোনো ট্যাক্স আসবে না। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি এদিকে যাই, আমরা একটু আরো কর্মসংস্থান যোগ করতে চান, আপনি এখানে ক্লিক করে আপনার যদি অন্য কোনো কর্মসংস্থান থেকে থাকে এটা সিলেক্ট করতে পারেন। তো আমার ক্লায়েন্টের আর নেই, এই জন্য চালিয়ে যান, আমি এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমি এখন আসছি রিবেটে। এর আগে ছিল আমার ইনকাম বা আয়ের মধ্যে। তো রিবেটে কি কি সুবিধা আছে দেখেন। এখানে দেখেন যাদের জীবন বীমা প্রিমিয়াম আছে এটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম। করার পরে জীবন বীমা পলিসি নাম্বারটা আপনি এখানে লিখবেন, বীমা কোম্পানির নামটা লিখবেন, নীতিমান বলতে আপনি কত টাকা করে রাখছেন, প্রিমিয়াম দেওয়া হয়েছে কত, আর অনুমোদিত পরিমাণ এখানে এটা অটোমেটিক আসবে, এটা আপনাকে লিখতে হবে না। আচ্ছা, তো আমার ক্লায়েন্টের নাই, এটা তুলে দিলাম। তারপরে যদি কারো ডিপিএস থাকে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে আপনারা ব্যাংকের নামটা লিখবেন, তারপর হিসাব নাম্বার লিখবেন, জমার পরিমাণ লিখবেন। জমার পরিমাণ এখানে যাই লেখেন, যদি আপনার 3 লক্ষ টাকা হয় তাহলে এখানে কিন্তু 1,20,000 টাকা আসবে, কারণ আপনার রিবেট 1,20,000 টাকার উপরে দেবে না। ঠিক আছে? তো যদি আরও ডিপিএস আপনার থাকে তাহলে আপনি কিন্তু ওই যে এখানে ক্লিক করে আরেকটা অ্যাড করতে পারেন। অনেকের 2-3টা ডিপিএস থাকে, এক্ষেত্রে এই কাজটা করবেন। তারপরে যদি অনুমোদিত সঞ্চয়পত্র থাকে আপনি এখানে ক্লিক করে সঞ্চয়পত্রের নামটা লিখে দিবেন, কি 3 মাস অন্তর নাকি পারিবারিক সঞ্চয় লিখে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, ইস্যুর তারিখটা লিখবেন, বিনিয়োগের পরিমাণ লিখবেন। আমি বলছি তো এখানে আপনি যাই লেখেন, টোটাল এই যে রিবেট আপনাকে দেওয়া হবে 1,20,000 টাকার উপরে। হ্যাঁ, এর উপরে কিন্তু আপনাকে দেওয়া হবে না। এই পেজে টোটাল 1,20,000। আমার কথা আশা করি বুঝতে পারতেছেন। শুধুমাত্র আপনার সঞ্চয়পত্রের উপরে না, জীবন বীমা বলেন, ডিপিএস বলেন, সঞ্চয়পত্র বলেন, সব মিলাইয়া আপনার বিনিয়োগ যাই করেন আপনাকে 1,20,000 টাকার মধ্যে রিবেট দেওয়া হবে। তো আমার ক্লায়েন্টের এটা নাই, এটা আমি এখান থেকে তুলে দিব। তারপর দেখেন ইউনিট সার্টিফিকেট এ ধরনের থাকলে সিলেক্ট করে দিবেন, তালিকাভুক্ত স্টক বা শেয়ার থাকলে সিলেক্ট করে তথ্যগুলি দিবেন। তো সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ আপনি এখানে হিসাব নাম্বারটা দিতে হবে। আর জিপিএফ এ আপনি যে প্রতি মাসে 3,000 করে কাটেন, তাহলে 3 × 36,000 টাকা এটা দিয়ে দিবেন। এটা হলো আপনার ইনভেস্টমেন্ট। তারপরে যাদের প্রভিডেন্ট ফান্ড আছে, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড থাকলে এটা সিলেক্ট করে আপনি তথ্য দিবেন। অনুমোদিত সুপার অ্যানুয়েশন যদি থাকে ফান্ড, এটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, বেনেভোলেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অনুমোদিত যেটা, উপকারী তহবিলের অবদান অর্থাৎ কল্যাণ তহবিল যদি কারো থাকে, সেই কল্যাণ তহবিলে আপনি কিন্তু আপনার, যেমন আমার ক্লায়েন্টের প্রতি মাসে 150 টাকা করে কাটে, এই জন্য 1 বছরে 1,800 টাকা এখানে হয়েছে।
আপনার যা কাটে এটা দিবেন। গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি থাকে এখানে দিবেন, না থাকলে কমপক্ষে আপনাকে এখানে 0 দিতে হবে। তো আমি 0 দিয়ে দিলাম। তারপর এখানে দেখবেন যে আপনার কি কি আছে। জাকাত তহবিল থাকলে ক্লিক করে দিবেন, অন্যান্য থাকলে আপনি এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের তো আর নাই, এই জন্য ওনার আছে মাত্র কত, যে 37,800 টাকা। ওই যে জিপি ফান্ডের যে টাকাটা 37,000 আর এখানে আছে 1800, মিলিয়ে হলো 37,800 টাকা। এর উপরে উনি রিবেট পাবেন। এখন আমি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন রিবেট পার হয়ে এখন আমি ব্যয়ের মধ্যে আসছি, মানে এক্সপেন্ডিচার। তো এক্সপেন্ডিচারে এসে আপনি এখানে যাবেন। এখানে গিয়ে দেখেন আইটি 10BB আপনার জন্য বাধ্যতামূলক নয়। এখনও জমা দিতে চান? আচ্ছা, আপনারা যদি আপনাদের ব্যয়গুলোকে ভেঙে ভেঙে জমা দিতে চান তাহলে আপনারা হাতে ক্লিক করবেন। হাতে ক্লিক করে এই যে যেমন খাদ্য, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জন্য খরচ 1 বছরে কত হয় এটা এখানে লিখবেন। এইভাবে এখানে যে যে তথ্যগুলো আপনার সাথে মিলে সেগুলি দিবেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, উৎসে কর কর্তন। যাদের ডিপিএস, এফডিআর বা সঞ্চয়পত্র আছে তাদের টিডিএস কেটে থাকে, হ্যাঁ, অর্থাৎ উৎসে কর কর্তন করে থাকে। যদি করে থাকে তাহলে পরিমাণটা এখানে দিবেন। আরেকটা হলো যারা পার্সোনাল লোন নিয়ে থাকেন ব্যাংক থেকে, তারা প্রতি বছর সুদ কত টাকা দেন সেটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমার ক্লায়েন্টের যেহেতু এগুলি নাই, এই জন্য আমি না দিব, আর তার খরচটা এখানে আমি একবারে লিখে দিব। তো পরিমাণটা আমি এখানে দিয়ে দিচ্ছি, 3,50,000 টাকা দিয়ে দিলাম। এখন আমি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমরা ব্যয় অপশনটা পার করে আসলাম। এখন আছি আমরা সম্পদ এবং দায়। তো সম্পদের যে অপশনগুলো এখানে দেখা যাবে, আর দায় বা লায়াবিলিটিস যেগুলি আছে সেগুলি আপনার এই যে দায় এখানে দেখা যাবে। তো আমি উপর থেকে দেখে আসছি আপনাদের। আপনার যদি ব্যবসার মূলধন থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনার ব্যবসার দেখেন লিমিটেড কোম্পানিতে পরিচালকের শেয়ার হোল্ডিং, না লিমিটেড কোম্পানিতে পরিচালকের শেয়ার হোল্ডিং ছাড়া ব্যবসার মূলধন, নাকি পার্টনারশিপ ফার্মের মূলধন, কোনটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর অকৃষি সম্পত্তি থাকলে আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এটা কি অকৃষি সম্পত্তি নাকি অগ্রিম অকৃষি সম্পত্তির জন্য তৈরি। তো আপনি যদি এখানে ক্লিক করেন, করার পরে আপনার জমিটা কোথায় আছে সেটা বর্ণনা দেবেন। অধিগ্রহণের ধরন, আপনি কি কিনেছেন না উপহার হিসেবে পাইছেন না ক্রয় করেছেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে সম্পত্তির এলাকা, এলাকা বলতে আপনার অকৃষি সম্পত্তি কত কেয়ার বা কত শতক আছে, এখান থেকে ইউনিটটা এই যে এখানে ক্লিক করলে আপনি এই যে দেখেন দশমিক আছে, একর আছে। দশমিকটা বলতে ডেসিমাল, আমরা বেশিরভাগই ডেসিমালটা দেই, এখানে এটা সিলেক্ট করে দিবেন। এবং সবশেষে এখানে দেখেন আয় বছরের শুরুতে এই জমির দাম কত ছিল এবং আয় বছরের শেষে এই জমির দাম কত উল্লেখ করে দিবেন। তো আমি এটা তুলে দিলাম। আচ্ছা, যদি কৃষি সম্পত্তি থাকে তাহলে এটা সিলেক্ট করে ওইটার মধ্যে তথ্য দিয়ে দিবেন। আর্থিক সম্পদ দেখেন, যদি এখানে ক্লিক করেন, আর্থিক সম্পদে ক্লিক করলে যাদের শেয়ার, ডিবেঞ্চার, বন্ড আছে এটা দিবেন, দিয়ে তথ্যগুলি দিবেন। যাদের সঞ্চয়পত্র আছে এখানে ক্লিক করে সঞ্চয়পত্রের ধরন, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে টাকার পরিমাণ এগুলি দিয়ে দিবেন। যাদের ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর আছে এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে তথ্যগুলি দিবেন। যাদের ডিপিএস আছে এটা সিলেক্ট করে দিবেন এবং তথ্যগুলি দিবেন। যদি অন্যদেরকে কোনো ঋণ দিয়ে থাকেন তাহলে এই যে এটা সিলেক্ট করবেন। করার পরে বিশেষত কি ঋণ দিচ্ছেন, হ্যাঁ, গ্রহীতার নাম, যাকে দিচ্ছেন তার নামটা লিখবেন, আবার তার টিন নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর এখানে কত টাকা দিচ্ছেন এটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন আপনারা, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য ফান্ড। আপনারা অনেকেই কমেন্ট করেছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা কোথায় লিখবো বা অন্যান্য ফান্ডের টাকা কোথায় লিখবো। আপনারা এই যে আর্থিক সম্পত্তি গিয়ে ক্লিক করে এখানে পাবেন প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য ফান্ড, ঠিক আছে, এখানে লিখবেন। আবার অনেকে অন্যান্য আর্থিক ফান্ড থাকে এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তারপরে যদি কারো ইঞ্জিনের গাড়ি থাকে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। গাড়িটি কোন প্রকারের, এই যে এখানে ক্লিক করলেই পাবেন, মোটরসাইকেল, গাড়ি, মাইক্রোবাস, জিপ না অন্য কোনো, এখান থেকে যেটা এটা সিলেক্ট করে দিবেন। অধিগ্রহণের ধরন, ধরনটা এখানে ক্লিক করে আপনি ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার নাকি উপহার এটা দিয়ে দিবেন। তারপর দেখেন ইঞ্জিনের ক্ষমতা কত সিসি এটা দিয়ে দিবেন। যদি আপনার মোটরসাইকেল 100 সিসি বা 110 বা 125 বা 150 যাই হয়ে থাকে আপনি এটা দিয়ে দিবেন। আচ্ছা, ইউনিট মানে হলো এটা কি কিলোওয়াট না সিসি, এখান থেকে সিলেক্ট করে দিবেন। পরিমাণ কত টাকা দিয়ে কিনেছেন এটা দিয়ে দিবেন। তো আমি এটা তুলে দিলাম। এখন দেখেন স্বর্ণ, হীরা, রত্ন এবং অন্যান্য আইটেম। তো এই ড্রপডাউন বাটনে ক্লিক করলেই এখানে আইটেমগুলি পেয়ে যাবেন। আপনি আপনার যেটা এখানে আছে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে অধিগ্রহণের ধরন উপহার, আয় বছর শেষে পরিমাণ হলো 5 ভরি, এখানে ইউনিটটা ভরি দিয়ে দিবেন। মান যেহেতু তিনি উপহার হিসাবে পাইছে তাই এখানে 0 দিয়ে দিলাম। অনেকের দেখেন আছে এখানে যে আসবাবপত্র, সরঞ্জাম এবং ইলেকট্রনিক সামগ্রী যদি থাকে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে পার্টিকুলার, এখানে আপনি সোফা, বক্স খাট এগুলি দিতে পারেন। তারপরে এই যে এখানে ক্লিক করে
ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার নাকি উপহার এটা দিয়ে দিবেন। তারপরে পরিমাণ কয়টা পেয়েছেন, যদি কিনে থাকেন দামটা এখানে লিখে দিবেন, উপহার হিসেবে পাইলে দাম না লিখলেও চলবে। আচ্ছা, এরপরে দেখেন আপনার তো আরো দরকার, এই জন্য এখানে ক্লিক করবেন। করার পরে আরেকটা বক্স আসবে, যেহেতু আমি এগুলি লিখে নেই এই জন্য লাল আসছে, ওই বক্সের মাঝে ফ্রিজের এটা লিখবেন। তারপরে আরো বক্স দরকার হলে এখানে ক্লিক করবেন, করার পরে টিভি লিখবেন। যদি আরো থাকে ল্যাপটপ বা কম্পিউটার এখান থেকে যোগ করে ক্লিক করলে আপনার আরেকটা বক্স এড হবে। ঠিক আছে, তো আমার ক্লায়েন্টের না এটা তুলে দিলাম। এরপরে দেখেন ব্যবসার বাইরে নগদ বা তহবিল যদি থাকে, যদি ব্যাংকে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে ব্যাংকে কত টাকা আছে এটা লিখতে হলে এখানে লিখতে পারবেন না, আপনি এখানে ক্লিক করবেন। করার পরেই এখানে ব্যাংকের নাম লিখতে হবে, টাইপটা কি এখানে ক্লিক করবেন। টাইপ ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড না অন্যান্য ইলেকট্রনিক ক্যাশ। তো অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে থাকে, এই জন্য ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। তারপরে ব্যাংকের নামটা দিবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে কত টাকা রাখছেন এটা দিয়ে দিবেন। একাধিক ব্যাংকে থাকলে আপনি আরও এখানে যোগ করে একাধিক ব্যাংকের নামও লিখতে পারেন। তো আমার ক্লায়েন্টের নাই, এই জন্য আমি এখানে এটা ক্লিক করে এটা সরিয়ে দিব, সরিয়ে দিলাম। তারপরে দেখেন হাতে ক্যাশ যদি থাকে, আয় বছরের শেষে নগদ পরিমাণ কত, অনেকের ক্যাশ থেকে থাকে, আমার ক্লায়েন্টের হাতে 50,000 টাকা আছে, এটা দিয়ে দিলাম। অন্যান্য আমানত, ব্যালেন্স বা অগ্রিম, অনেকের জিপি ফান্ডে টাকা থাকে, এই জন্য জিপিএফ লিখবেন। এখন এখানে যে ব্যালেন্সটা, এটা হলো আপনার জিপি ফান্ডের যে স্লিপটা আছে, এটা সর্বডানে যে ফিগারটা আছে সেই ফিগারটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিছি। এখন দেখেন বাংলাদেশের বাহির থেকে যদি সম্পদ এসে থাকে এটা দিবেন। তারপরে দায়সমূহ, দায়সমূহ হলো অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, যদি লোন নিয়ে থাকেন আপনারা এটা সিলেক্ট করবেন। তারপরে অনিরাপদ ঋণ যাদের আছে আপনারা এটা সিলেক্ট করতে পারেন। তারপর অন্যান্য ঋণ বা ওভারড্রাফট যদি থাকে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তো বিশেষ করে যারা ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন আপনারা কিন্তু এটা অবশ্যই দিবেন। হ্যাঁ, তারপরে নিচে দেখেন স্ক্রল করে যাই আমি, যে বার্ষিক জীবনযাত্রার ব্যয় হলো ওনার 3,50,000 টাকা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখেন ক্ষতি বা কর্তন বা অন্যান্য ব্যয়, রেভিনিউ বাবদ, যে অনেকেরই তো প্রতি মাসে কাটে, এটাকে এক বছরে কত টাকা কাটে এটা এখানে লিখে দিবেন। তো আমার ক্লায়েন্টের এক বছরে 150 টাকা কাটে, এই জন্য আমি এটা এখানে লিখে দিলাম। উপহার বা দান বা অবদান, অনেকে আছেন আপনারা যে উপহার দিয়ে থাকেন মানুষদেরকে, দান করে থাকেন, এরকম অবদান আছে থাকলে এখানে সিলেক্ট করে দিবেন, দিয়ে কাকে দান করছেন, কত টাকা দান করছেন এগুলো লিখে দিবেন। আচ্ছা, এখানে দেখেন তহবিলের উৎস, আমার রিটার্নে আয় দেখানো হয়েছে 2,71,600 টাকা, আর কর অব্যাহতিপ্রাপ্ত আয় এবং ভাতা হলো 3,12,428 টাকা। তো আমার মোট ইনকাম কিন্তু এই দুটোটার যোগফল। ঠিক আছে, এখন এই দুটোটার যোগফল থেকে আমার ব্যয় কম হতে হবে, কারণ ব্যয় কখনো আয়ের চেয়ে বেশি হয় না। আচ্ছা, এখন দেখেন আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদের ওনার এই বছর যে সম্পদ, এই যে গ্রস ওয়েলথ, এটা হলো 14,50,000 টাকা, এবং এটাই ওনার নেট ওয়েলথ। এই টাকাটাই আগামী বছর পূর্ববর্তী আয় বছরের শেষ তারিখে নেট সম্পদ এখানে লিখতে হবে। ঠিক আছে, তো এখন দেখেন আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই, যাওয়ার পরে দেখা যায় ওনার 12,16,922 টাকা এখানে মাইনাস দেখাচ্ছে। আচ্ছা, যদি এখানে মাইনাস দেখায়, আপনারা যদি জিরো করতে চান এর কিছু টাকা আপনি ব্যয়ের থেকে মাইনাস করতে হবে, অথবা এই টাকাটা আপনি, আমি দেখাচ্ছি, এই যে অন্যান্য রসিদ আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ক্যাশ, এখানে ক্যাশ লিখতে পারেন। তারপরে রেফারেন্স হলো, মনে করেন আপনার বাবা আপনাকে দিয়েছে, তাহলে ফ্রম ফাদার, যদি হাজবেন্ড দিয়ে থাকে ফ্রম হাজবেন্ড, যদি ভাই দিয়ে থাকে ফ্রম ব্রাদার, এভাবে লিখে ওই টাকাটা এখানে লিখে দিবেন। লিখে দিলে ওখানে জিরো চলে আসবে। আচ্ছা, আমি এখানে লিখতেছি না, কারণ কি আমি বলতেছি আপনাদেরকে যে আমার যে ক্লায়েন্ট উনি কিন্তু পূর্ববর্তী আয় বছরের শেষ তারিখে নেট সম্পদ ছিল ওই টাকাটা, আমি ইচ্ছা করে এখানে দেই নাই, আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেখে দিয়েছিলাম 12,16,922 টাকা। এটা আমি এখানে লিখে দিব, এটা ওনার গতবারের সম্পদ ছিল, তো আমি এটা এখানে লিখে দিই, লিখে দিলাম। এখন আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাই, নিচের দিকে এসে আমি খসড়া সংরক্ষণ এখানে ক্লিক করব। হ্যাঁ, দেখেন আমার ডিফারেন্সটা কিন্তু জিরো এসেছে, এই যে পার্থক্য জিরো। আচ্ছা, এখানে জিরো মানেই যে আপনার আয়কর রিটার্ন জিরো এটা না, এখানে যাদের ইনকাম ট্যাক্স আসে তাদেরকেও এখানে জিরো মিলাইতে হবে। হ্যাঁ, আর যেটা ট্যাক্স আসার সেটা কিন্তু ওই পৃষ্ঠায় হিসাব চলে গেছে। হ্যাঁ, কোন পৃষ্ঠায় আমি দেখাচ্ছি আপনাদের, ওই যে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে চলে গেছে। আচ্ছা, আমরা এখন ওই পেজে যাই, এই জন্য আমরা সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে বেশি বড় দেখা যাচ্ছে, আমরা একটু ছোট করি, ছোট করে আমরা নিচের দিকে যাই। তো এখানে দেখেন প্রদেয়, মানে আপনার যেটা ট্যাক্স দিতে হয় আর কি। তো আমরা দেখি ওনার কত ট্যাক্স দিতে হয়। এই যে দেখেন ওনার কিন্তু 0 টাকা ট্যাক্স আসছে। ঠিক আছে, আচ্ছা, যদি কারো উৎস কর থেকে থাকে তাহলে আপনারা এখানে এই যে দেখেন হা ও না থাকে, তাহলে নাতে ক্লিক করবেন। নাতে ক্লিক করে যখন ইয়েসে ক্লিক করবেন তখন আপনাকে
ই রিটার্ন লেজারে নিয়ে যাবে, ওইখানে গিয়ে কাজ করতে হবে, যা আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি। আর আমার আগের ভিডিওগুলো আপনারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখানে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে দারুণ একটা আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, তো আমি আর এখানে দিচ্ছি না, না দিব। এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাই, গিয়ে আমি অনলাইন রিটার্নে এগিয়ে যান, এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে কিন্তু ওনার যা আছে এখানে শো করবে, যা আমি কম্পিউটারে দেখাইছি। হ্যাঁ, এখন আমি স্ক্রল করে করে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে গিয়ে দেখবেন এখানে রিটার্ন জমা দিন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করলে এখানে একটা বক্স আসবে, আমি দেখাই উপরে একটা বক্স আসে যে আপনি কি রিটার্ন জমা দিতে চান। যদি দিতে চান হ্যাঁ দিবেন, আর যদি না দিতে চান না দিবেন। তো আপনি এতক্ষণ কষ্ট করে যেভাবে করলেন, করার পর তো অবশ্যই আপনি দিতে চান, এর জন্য আপনি হাতে ক্লিক করবেন। আর আমার এটা হলো টিউটোরিয়াল ভিডিও, এর জন্য আমি নাতে ক্লিক করব। তো আমি নাতে ক্লিক করলাম। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আপনারা মনে রাখবেন, আমি স্ক্রল করে উপরের দিকে যাচ্ছি একটু। হ্যাঁ, আপনি মনে করেন পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার কাজ শেষ না। তখন আপনি মোবাইল ভার্সন হলে এখানে যে 3 লাইন বাটনে ক্লিক করবেন, আর কম্পিউটার বা ল্যাপটপ হলে অটোমেটিকই এখানে আসে। হ্যাঁ, কি আসে এটাই দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন টেক্সট রেকর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে স্বীকৃতি মানে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন। তারপর এখানে প্রত্যাবর্তন মানে রিটার্ন, এখানে ক্লিক করে রিটার্নটাও আপনারা ডাউনলোড করে নেবেন। কারণ এগুলি আগামী বছর যখন আপনি আবার এই রিটার্নটা ফিল আপ করবেন, তখন কিন্তু এখানে তথ্যের প্রয়োজন পড়ে। এই জন্য আপনারা এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আচ্ছা, যারা চালানের মধ্যে ট্যাক্স দিয়ে থাকেন, আপনারা চালানটা এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। যারা টিন সার্টিফিকেট ডাউনলোড দেন না, আপনার ইচ্ছা করলে এখান থেকে টিন সার্টিফিকেট ডাউনলোড দিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই বাংলায় ই রিটার্ন সাবমিট করতে পারবেন। সব শেষে আপনারা এখানে ক্লিক করলেই লগ আউট বাটন আসবে, সেখান থেকে লগ আউট হয়ে বের হবেন। তো আমি লগ আউট হয়ে বের হলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।